নমস্কার, আমি তরুণ ঘোষ। ভ্লাদিমির পুতিন এলেন ভারতে, মোদির সঙ্গে সাক্ষাৎ হলো, তার উষ্ণ অভ্যর্থনা সবাই দেখলেন, সবই চোখের সামনে ঘটেছে। আমি বলি না, চোখের সামনে অনেক কিছু ঘটে, অথচ আমরা ওভারলুক করে যাই। এবার যখন আমি বলে দেবো তখন আপনারা বুঝতে পারবেন সত্যিই তো এই ঘটনাগুলো আমার চোখের সামনে ঘটেছিল, ধরতে পারলাম না। আসলে এখানেই হচ্ছে বিশ্লেষণ। আপনি প্রথম থেকে দেখুন, পুতিন এলেন, বিমানবন্দরে তাকে রিসিভ করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পুরো একেবারে সে পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেমন গটগট করে হাঁটতে 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 নেমে এলেন, নেমে এসে একেবারে বুকে জড়িয়ে ধরলেন এবং পিঠ চাপড়ালেন। খুব কম রাষ্ট্রনেতা, কম রাষ্ট্রনেতার এরকম পিঠ চাপড়ান, বিশেষ করে পুতিন তো নন, এক্সেপশনাল পুতিন। মিচকি হাসবেন, গম্ভীর থাকবেন, কিন্তু পিঠ চাপড়ানোর মতো ঘটনা কখনো দেখবেন না। এ তো গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, এইবার ধরুন গাড়ির সারি। ভারতবর্ষের কাছে কি লিমুজিন কম আছে? BMW কম আছে? বা মার্সিডিজের সংখ্যা কি কম আছে? হাজারে হাজারে মার্সিডিজ রয়েছে আমাদের সরকারের হাতে, সবই বুলেট প্রুফ। কিন্তু উনি চড়লেন কোথায়? একটা সাদা টয়োটা গাড়িতে। বাবুল সব হচ্ছে কালো গাড়ির সারি, তার মধ্যখানে একটা সাদা ধবধবে দুধ হাঁস টয়োটা গাড়িতে মোদি উঠলেন। পুতিনের লিমুজিন কিন্তু পেছনে ছিল। পুতিন কিন্তু সেই লিমুজিনে উঠলেন না, উনি গিয়ে উঠলেন একদম মোদিজির গাড়িতে। এটা একটা বার্তা পুতিনের, যে আপনি যেমন আমার সুরক্ষা ব্যবস্থাকে আপনি যেমন বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করে আমার গাড়িতে 45 মিনিট আপনি কাটিয়েছেন, তেমনি আপনার সুরক্ষা ব্যবস্থাকে আমি সম্মান করি এবং জানি আপনার সঙ্গে থাকলে কোনো বিপদ আমায় ছুঁতে পারবে না। তাই একই গাড়িতে উঠে তিনিও একটা রেসিপ্রোকালি একটা বার্তা দিলেন। দ্বিতীয় বার্তা কি? দ্বিতীয় বার্তা হচ্ছে টয়োটা। অর্থাৎ টয়োটা কেন? টয়োটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন আত্মসমর্পণ করে, তারপরেতে সেখানে জাপানে কোনো সৈন্যবাহিনী নিজস্ব ছিল না, নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ ছিল US এর ওপরে। US সেই সুযোগ নিয়ে ক্রমশ স্ক্রু করেছে আমাদের জাপানকে। এখন জাপান গেছে তেড়ে পড়ে উঠে খেপে, যা আমাকে তো একদম শুইয়ে দিচ্ছে। যেভাবে ট্যারিফ চাপিয়ে দিয়েছে, তারপর থেকে জাপানের পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এখন জাপানে শিনজো আবেকে মনে আছে? প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, তাকে কিন্তু তিনি কিন্তু অ্যাসাসিনেটেড হয়েছিলেন, আততায়ীর গুলিতে তিনি মারা গেছিলেন। মেরেছিল কে? মেরেছিল CIA। কারণ শিনজো আবে তিনি আমেরিকার কথা, জাপানের কথা তিনি শুনতে চাননি, ফলে তাকে তার জীবন মূল্য দিতে হয়েছে আর কি। তো সেইটা একটা জাপানকে সামনে রেখে, টয়োটা গাড়িকে সামনে রেখে আসল লোককে একটা বার্তা দেওয়া, আসল দেশকে বার্তা দেওয়া যে জাপানের পাশে কিন্তু ভারতবর্ষ এবং রাশিয়ার মতো দেশ কিন্তু রয়েছে। এ তো গেল দ্বিতীয়। পরেরটা, তারপরেরটা হচ্ছে এই যে 5 স্তরীয় নিরাপত্তা বলয়, 4 স্তরীয় ছিল, এখন 5 স্তরীয় হয়েছে নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা বলয়কে ঘেরা টপকে ভারতের এত সমস্যা থাকা সত্ত্বেও ভারতের মধ্যে তার প্রধানমন্ত্রী বা তার অতিথির গায়ে হাত দেবে এমন কোনো দুঃসাহসী কর্মকাণ্ড কেউ করতে পারবে না। এটাও কিন্তু আশেপাশে সমস্ত দেশকে একটা বার্তা দিয়ে দেওয়া যে তোমরা যতই চেষ্টা করো, আমাদের সুরক্ষা বেষ্টনী ভেদ করে তোমরা কোনোদিনই আসতে পারবে না।
মানে এইগুলো হচ্ছে প্রত্যেক কটা কিন্তু কূটনৈতিক বার্তা দেওয়া হয়। এবার দেখুন সব কিছু এগ্রিমেন্ট হলো এখানে। আমাদের এখানে রাশিয়ার সঙ্গে ভারতের সঙ্গে অনেকগুলো এগ্রিমেন্ট হয়েছে। সে একদম ভূমি থেকে আকাশ পর্যন্ত সব এগ্রিমেন্ট হয়েছে। একটা জয়েন্ট প্রেস কনফারেন্সও হয়েছে। সেটা হচ্ছে আপনার সবাই যেটা শুনতে পেয়েছে, জয়েন্ট প্রেস কনফারেন্স। কিন্তু জয়েন্ট ডিক্লারেশন সেটা করে হয়েছে? জয়েন্ট ডিক্লারেশন কেউ জানে? কেউ জানে না জয়েন্ট ডিক্লারেশন কি হয়েছে। এই যে পুতিনের সঙ্গে আধা ক্যাবিনেট চলে এলেন, দেখলেন না আপনারা? সব পাশে সব দাঁড়িয়ে, আমি আগের ভিডিও দিয়েছি, পাশে সমস্ত সোভিয়েত রাশিয়া থেকে যে সমস্ত নেতা মন্ত্রীরা এসেছিলেন, ক্যাবিনেট মন্ত্রীরা এসেছিলেন, তাদেরকে পর পর মোদিজির সঙ্গে আলাপ করে দিলেন প্রেসিডেন্ট পুতিন। তারা গেলেন কোথায়? এই ক্যাবিনেট মন্ত্রীরা এসেছিলেন কি করতে? গেলেন কোথায়? যে যার আমাদের ভারতবর্ষের দপ্তরীয় মন্ত্রীগুলোর সঙ্গে সমস্ত বৈঠকে বসে গেছিলেন। এই 27 ঘন্টা, 37 ঘন্টার যে ভিজিটটা হলো, 37-38 ঘন্টার এই ভিজিটে যত এগ্রিমেন্ট করা ছিল সেই এগ্রিমেন্টগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, যেগুলো কিন্তু ওই জয়েন্ট স্টেটমেন্টে আসেনি। আর সমস্ত নন ডিসক্লোজার। আগের দিনে আমি বলে দিয়েছিলাম কাগজ পড়ে যে এগুলো কিন্তু ডিসক্লোজ করা হবে না। অর্থাৎ একটা বার্তা এইটা যে একদিন ভারতবর্ষকে দেখানো হতো যে রাশিয়া থেকে শুধু অস্ত্র কেনা হচ্ছে, রাশিয়া অস্ত্র বিক্রেতা। এখন রাশিয়া অস্ত্র বিক্রেতা নয়, রাশিয়া একটা স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, যে আমেরিকার মতো শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে। এবং ভারত এমন একটা শক্তি যে আমেরিকার সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারে। দুই শক্তি যদি এক হয় তাহলে আমেরিকা বাহাদুরের কিন্তু ঘুম ছুটিয়ে দেবে। এই বার্তাগুলো কিন্তু কূটনৈতিক মহল মারফত, কূটনৈতিক মানে এই যে ব্যবহারগুলো, এইগুলোতে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। সেটা যারা বোঝে, কূটনীতি বিশ্লেষণ যারা, আগের দিনই বলেছিলেন না, কূটনীতি সম্পর্কে যারা আছে, যারা মাপজোক করে, তাদের একটা আলাদা ডেস্ক আছে। তারা প্রত্যেকটা জিনিস ফলো করে যে কি হচ্ছে, কিভাবে গলায় লাগলো, কতটা জোরে হস্ত করমর্দন হলো, কে কার পিঠ চাপড়ালো, কে কার দিকে যেয়ে কতটা হাসলো, কে কার দিকে টেরা চোখে চাইলো, কে কাউকে উপেক্ষা করে গেল, সব কিন্তু নোট করা হয়, তারও হিসেব করা হয়। এখানে কিন্তু আমেরিকার কোনো কথা বলা হয়নি। উল্টে রাশিয়ার প্রেসিডেন্ট তিনি জয়েন্ট প্রেস কনফারেন্সে এমন একটা বোমা ছেড়ে দিলেন, তাতে কিন্তু যার লাগার কিন্তু তার গায়ে কিন্তু লেগে গেছে, যে আমরা ভারতবর্ষকে তেল সাপ্লাই করেছি এবং ভবিষ্যতেও সমপরিমাণ তেল আমরা সাপ্লাই করে যাব। অর্থাৎ যিনি বলছিলেন যে ভারতবর্ষ অলরেডি তেল সরবরাহ কমিয়ে দিয়েছে, তেল আমদানি কমিয়ে দিয়েছে, তাকে একটা সূক্ষ্ম বার্তা পৌঁছে দেওয়া হলো যে তুমি যতই বাগাড়ম্বর করো না কেন, যারা বেশি বকবক করে তাদের বলে বাগাড়ম্বর, তা তুমি যতই বাগাড়ম্বর করো না কেন, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, তোমাকে আমরা থরি পাত্তা দিই, ঘন্টা পাত্তা দিই, তোমার কোনো দাম নেই। আর আমরা করছি পুরো রুপিয়া আর ভারতীয় টাকা আর রাশিয়ান রুবেলে। এবং চোখের আড়ালে যেটা হলো সেটা হচ্ছে ব্রিক্সের ওই গাঁথুনিটা হলো, যেটা হচ্ছে ভিত যাকে বলা হয়, ভিতটা গাঁথা হলো, যেটা আমি বলছিলাম। এই বছর ডিসেম্বর পেরোলে পরে জানুয়ারি যখন পড়বে 2026, সেই অক্টোবরে কি সেপ্টেম্বরে ব্রিক্সের এখানে ভারতবর্ষে একটা হবে, সম্মেলন হবে। সেখানে সভাপতিত্ব করবে হচ্ছে ভারত এবং সভাপতি হবেন
নরেন্দ্র মোদী। আমি আর একটা বলেছিলাম আমাদের কমানো হচ্ছে, টাকার ভ্যালুয়েশন কমানো হচ্ছে, দেখেছি 90-এ পৌঁছে গেছে। এটা খুব তাড়াতাড়ি 100-তে পৌঁছে যাবে, মানে $1 কিনতে গেলে 100 টাকা আমাদের খরচা করা হবে। দুনিয়ার লোক ভাববে আরে ভারতবর্ষ তো গেল, যদি যেতেই হতো মানে যেতই, তাহলে এই ট্যারিফের গুঁতো হয়ে, হ্যাঁ, আমরা অনেকে বলেছিল যে কাঁচা লঙ্কা পচে যাচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, খাদ্য পচে যাচ্ছে, ভারতবর্ষ সাপ্লাই করতে পারছে না, তাদের অর্থনীতি 12টা বেঁচে গেছে। অথচ জিডিপি 8.2% হয়ে গেল বেড়ে। কি করে সম্ভব? সারা পৃথিবীর অর্থনীতি দমে যাচ্ছে, ভারতবর্ষ উঠে যাচ্ছে। কারণ ভারতবর্ষে ইন্টারনাল কনজামশন আছে রে ভাই, তা কারণ দেশে এত ইন্টারনাল কনজামশন নেই। তো যাই হোক, মোটমাট কথা হচ্ছে চোখের সামনে এতগুলো লোক নামলো, তারা কোথায় ভ্যানিশ হয়ে গেল, তারপর আবার ফেরার সময় তারা প্লেনে উঠে চলে গেল। তারা কি করছিল? এখানে আঙুর খেতে এসেছিল, কলা খেতে এসেছিল, ফল খেতে এসেছিল? আসেনি। তারা যে যার মতো কাজ করেছে। এবার পরে পরে এক এক করে জানতে পারবেন যে এই মহাকাশ থেকে আরম্ভ করে অস্ত্র পর্যন্ত এই চুক্তিগুলো হয়েছে। এখন কোনোটাই বলা হবে না। তার মানে রাশিয়া এখন আর কেবল অস্ত্র বিক্রেতা নয়, রাশিয়া এমন একটা দেশ যার হাতে সমস্ত কিছু রয়েছে। এবং আলাস্কার বৈঠকে যে সমাধানগুলো হয়নি, সেই সমাধানগুলোর সূত্রগুলো, সেগুলো ভারতবর্ষ এই সমাধান সূত্র বার করে দিয়েছে। এবং আলাস্কার বৈঠকে যে সমাধানগুলো হয়নি, যেটা এই বৈঠকে কি করে হলো, সেটা আমি পরে একটা ভিডিওতে বলবো, যেটা আজকের ভিডিওতে বললে পরে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনাদের ধৈর্যচ্যুতি করবে। তাই এই ভিডিও আর লম্বা করলাম না, শুধু আপনাদের বুঝিয়ে দিলাম কূটনীতি এইভাবেই হয়। আর শেখ হাসিনার বৈঠকটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। ভারতবর্ষেরই কিছু সাংবাদিক আছেন যারা বলছেন যে এটা হয়নি। এটা ঠিক লিস্টের মধ্যে ছিল না। নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, তার সঙ্গে দেখা করবেন, সেটা লিস্টে থাকবে না, খুব স্বাভাবিকভাবেই থাকবে না। আপনার বুদ্ধি কি বলে? স্বাভাবিকভাবে থাকবে না, আনলিস্টেড থাকবে। কিন্তু কালকে দেখা হয়েছে এবং কথা হয়েছে, সঙ্গে ছিলেন সঙ্গে কথা হয়েছে রাজনাথ সিং এর। কি কথা হয়েছে না হয়েছে সেই খবর এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, তাই ওই নিয়ে আমি পরে ভিডিও করব। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।